আমি এই শাড়িটা পিমনির বিয়েতেই পরবো। আমি তোমাকে কথা দিচ্ছি। মীরা, আমি বলছিলাম তো। আচ্ছা, তুমি তুমি আমার কাছে একটা আবদার করেছো, আমি সেটা না রাখলে পারি? আমিও তো চেয়েছিলাম কলকাতা বাবু মীরা দিদির সাথে সুখে থাক, ভালো থাক। তবে আজ আমার কি হচ্ছে? আমি কেন কাঁদছি? কেন আমি নিজেকে সামলে রাখতে পারছি না ওদের সামনে? কলকাতা বাবু মীরা দিদিকে মেনে নিয়েছে, দুজনের বোঝাপড়াও হয়ে গেছে। তারপরেও আমার এরকম আচরণ দেখলে ওরা কি ভাববে? কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন আমি শান্ত করতে পারছি না নিজেকে? ঠাকুর, ঠাকুর, তুমি আমার শক্তি দাও। ও, এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, তাই না? এই শাড়িটা না আমাকে ও কিনে দিয়েছে। ঠিক আছে, তোমার কথা মতো আমি এই শাড়িটা পিমনির বিয়েতেই পরবো। আমি তোমাকে কথা দিচ্ছি। মীরা, আমি বলছিলাম তো। আচ্ছা, তুমি তুমি আমার কাছে একটা আবদার করেছো, আমি সেটা না রাখলে পারি? না, আর আমি এসব চিন্তা মাথায় আনবো না। ভুলে যেতে হবে আমারে, আমাকে পারতেই হবে। মীরা দিদি কলকাতা বাবু যোগ করছি, আর আমি কিছুতেই চোখের জল ফেলবো না, কিছুতেই না। কি সুন্দর না শোপিসটা? জানো তো কিশোর, আজকে না আমার খুব ফ্রেশ লাগছে। বাড়িতে এরকম একটা আনন্দের দিন, আমরা কিন্তু পিমনির বিয়েতে জমিয়ে মজা করব, ঠিক আছে? কি হলো? কিছু না। আরে বাবা, দেখো, তুমি আমাকে তোমার বউ হিসেবে না ভাবতে পারো, অ্যাটলিস্ট বন্ধু তো ভাবতে পারো। দেখো কিশোর, তুমি আমাকে কি ভাবো আমি জানি না, আমি কিন্তু তোমাকে আমার বন্ধু হিসেবেই ভাবি। তাহলে বাইরে মিথ্যে বললে কেন? কি ব্যাপারে? ওই শাড়িটা, ওটা তো তুমি নিজে কিনেছি, তাহলে কেন খামোখা সবাইকে মিথ্যে বললে তুমি? আমি জানি সবার সামনে বলার জন্য যতটা না, তোমার গায়ে লেগেছে রান্না বউ সামনে ছিল বলে। আমি চাইছিলাম তুমি আমাকে এই প্রশ্নটা করো, আমি বাইরে সকলের সামনে কেন এভাবে কথাটা বললাম। মানে? তুমিও আমাকে ভুল বুঝলে কিশোর। এবাড়ির প্রত্যেকে, বিশেষ করে বাবা মা, আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে শুধুমাত্র আমার আর অর্জুনের সন্তানের কথা ভেবে। আমি এদের সেন্টিমেন্টটা বুঝি। এরা চায় আমার সন্তান পিতৃ পরিচয় পাক, সমাজের স্বীকৃতি পাক। আমি তো সেটাই চাই। আর তাই হয়তো অনিচ্ছা সত্ত্বেও তোমার বউ হয়ে থাকার অভিনয়টা করে যেতে হচ্ছে। আমি চাই তোমার বাবা মা ভালো থাকুক। কিন্তু মীরা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এসবের সাথে তোমার আজকে শাড়ি কিনে দেওয়া নিয়ে মিথ্যে কথা বলার কি সম্পর্ক? সম্পর্ক আছে কিশোর। দেখো, বাইরে মিথ্যে কথা বলায় তোমার মনে হতেই পারে যে আমি তোমার আর সইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করছি, তাই তো? আমি জানি কিশোর, কিন্তু প্লিজ তুমি আমায় ভুল বোঝো না। দেখো, তোমার কাছ থেকে সত্যিটা জানার পর আমার কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু তারপরেই আমি ঠিক করে ফেলি আমি কি করব। কি কি ঠিক করেছো তুমি? আমার সন্তান হওয়া পর্যন্ত আমাকে এখানে থাকতেই হবে কিশোর, তারপরেই আমার ছুটি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যাওয়ার আগে নিজে তোমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়ে যাব। আর ধরে নাও, আমার এই আজকের মিথ্যে কথা বলাটা তোমার আর সইয়ের মধ্যে দূরত্ব মেটানোর প্রথম স্টেপ।
এসব কি বলছো তুমি? মীরা, আজ তুমি সব জেনে শুনে? কিন্তু মীরা, এসব করে কি আমি আমার রায়কে ফিরে পাবো? ইয়েস স্যার, পাবে। মীরা তোমাকে কথা দিচ্ছে। কিন্তু এর ফলে যদি আমার রায় আমার থেকে আরো দূরে সরে যায়, ও যদি আমাকে আরো আরো ঘৃণা করে? দেখো কিশোর, তুমি, আমি, সই, আমরা তিনজনেই একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আর এখান থেকে বেরোতে গেলে তোমার হেল্প দরকার, তোমার আমাকে ট্রাস্ট করা দরকার। কিশোর, তুমি আমাকে হেল্প করবে তো? কি করতে হবে আমাকে? বৃন্দা দিদি, তুমি আমায় কিছু বলবে? আমি এখানে তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি কুসুম। কিশোরের সাথে তোমার কি সম্পর্ক, সেটা সত্যি না মিথ্যে, সেটা নিয়েও আমার মনে কোনো কৌতূহল নেই। আমি এখানে এসেছি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে বন্ধু হয়ে দাঁড়ানোর জন্য। থাকতে দেবে না আমাকে বন্ধু হয়ে পাশে? বৃন্দা দিদি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা এতদিন ধরে আমার পাশে ছিলে বলেই তো এতগুলো দিন আমি এই বাড়িতে সুখে দুঃখে আসি। কত ভালোবাসা দিয়েছো তোমরা আমায়। সেই ভালোবাসার জোরেই তো বলছি কুসুম, তোমার যে কোনো সুবিধে অসুবিধে তুমি আমাকে বলো, আমি সাহায্য করব। কুসুম, এরকম একটা ঘরে তুমি তুমি থাকো কি করে? আলো বাতাস কিচ্ছু নেই ঘরটাতে। আমি আমি মাকে বলে তোমার গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? বৃন্দা দিদি, আমার মতন গরিব মেয়ের আবার অসুবিধে, এর থেকে তো আরো অনেক বেশি কষ্ট ছিল আমাদের গ্রামে। এই ঘরেই আমি ঠিক আছি, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করো। আমি তো এই বাড়ির স্বাদ পেয়েছি, সেটাই তো আমার কাছে অনেক। বৃন্দা দিদি, তুমি আমার এ নিয়ে এত ভেবো না। তুমি সত্যি বড় ভালো মেয়ে, জানো। ভগবান কেন তোমার সাথে এরকম অবিচার করছেন আমি জানি না, কিন্তু কিন্তু তুমি যদি আমাকে বড় দিদি হিসেবে মানো, তাহলে একটা কথা বলতে চাই। কি দিদি? নিজে এতটাও ভালো হয়েও না যে সবকিছু বিলিয়ে দিয়ে নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয়। এখন একটাই উপায়, তোমাকে বাড়ির সকলের সামনে, স্পেশালি সইয়ের সামনে আমার খুব ভালো হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। কি? অসম্ভব মীরা, আমি তোমাকে বন্ধু বলে মেনে নিতে পারি, কিন্তু তুমি সবকিছু জেনে শুনে কিভাবে? আচ্ছা কিশোর, তুমি আগে আমার পুরো প্ল্যানটা তো শোনো। এটা তো একটা গেম, আর এটা তোমাকে পারতেই হবে। ঠিক আছে, বলো, শুনছি। আমি সইকে যতটুকু চিনি, যতটুকু জানি, তাতে এটা মনে হয় যে ও ও ভেতর থেকে ভাঙবে, তবু মচকাবে না। আর তাই তো
তাই ওকে বাইরে থেকে আঘাত করে ওর মনের মধ্যেকার কথাগুলো বাইরে বের করে আনতে হবে। আমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের মনের কথা বুঝবো না? আর তাই তো ওকে বলা ওই শাড়ি নিয়ে কথাগুলো তো ওকে আঘাত করার জন্যই। কিশোর, আমি একটা কথা বলতে পারি, তুমি যদি সইয়ের সামনে আমাকে ভালোবাসার আর আমাকে মেনে নেওয়ার অভিনয় করতে পারো, তাহলে আমি শিওর সই এসব এসব বেশি দিন সহ্য করতে পারবে না। কিন্তু এতে যদি আমার রায় আরো দূরে, ও যদি বাড়ি ছেড়ে চলে যায়? যাবে না কিশোর, এটাতেই তো তোমাদের ভালোবাসার জিত হবে কিশোর। তোমার রায় কিছুতেই এই বাড়ি থেকে যেতে পারবে না। তুমি তুমি সত্যি বলছো তো মীরা? আমার রাই আমার কাছে? সত্যি বলছি। ও যেদিন মুখ খুলবে, যেদিন তোমাদের ভালোবাসার কথা স্বীকার করবে, সেই দিন আমার মুক্তি। থ্যাংক ইউ মীরা, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেই পারছি না যে আমার রাই আমার কাছে ফিরে আসবে। থ্যাংক ইউ মীরা, থ্যাংক ইউ। আমার রাই আমার কাছে ফিরে আসবে, আমার কাছে। কিশোর, যাও এইবার ফ্রেশ হয়ে না। এবার আমিও দেখব তোমার আর আমার মাঝখানের এই দূরত্ব কতদিন থাকে। ঠাকুর, তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই খুশি। আমার মতো মেয়ের ভাগ্যে যা হওয়ার ছিল তাই তো হয়েছে। এতে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ঠাকুর, এখন শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার ভালো মাকে আর ভালো বাবাকে সুখী করো। অনেকগুলো বছর ধরে ওরা অনেক কষ্ট পেয়েছে, এবার তুমি ওদের কৃপা করো। আর এবাড়ির সবাইকেও তুমি ভালো রেখো, মঙ্গল করো সবার। এ বাড়িতে আমি যেভাবেই থাকি না কেন, বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়ি তার কাছে সব হয়। এরাই তো আমার আপনজন। তুমি এদের কষ্ট দিলে সে কষ্ট যে আমার বুকে বাঁচবে। তুমি এদের ভালো রাখলে, সুস্থ রাখলে, তবেই তো আমি শান্তি পাবো। অশান্তি যত সব। আচ্ছা দিদি, ঠাকুরজিকে এই বয়সে সানাই বাজিয়ে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে নাকি? উফ মা, কি হয়েছে তাতে? পিমনির বিয়েতে একটু আনন্দ করবো না? এই চুপ কর, তোকে হাজারবার বলেছি না বড়দের মধ্যে কথা বলবি না। দাদা দাদা বলছিলাম কি যে ঠাকুরজিকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর দান করিয়ে নিলে ভালো হয় না? এ আবার কি কথা মেজো? ঠাকুরজি, ঠাকুরপো তো দাদার একমাত্র বোন, মিত্তির বাড়ির মেয়ে। ওর বিয়ে তো ভালো করে নিয়ম মেনে দিতে হবে। আর আমাদের নিজের বাড়ি আছে, নিজের বাড়ি থাকতে মন্দিরে বিয়ে কেন? আরে রাধা মাধবের সামনে বিয়ে দেওয়া হবে। না না, আমি বলছিলাম যে এখন আমাদের বাড়ির যা পরিস্থিতি, তাতে এত ঘটা করে বিয়ে দেওয়াটা কি মানায়? তাছাড়া ওই তো বরের ছিরি। আচ্ছা
আচ্ছা লোকজন আত্মীয় স্বজন এলে তো তারা 5 রকম প্রশ্ন করবে, সেটা কি ভালো দেখাবে? সে যে যা খুশি করুক, আমি ঠাকুরজির বিয়েতে নিয়মের কোনো ত্রুটি হতে দিতে পারবো না। আমি শুধু চাই যে ঠাকুরজি খুশি হোক, আনন্দে থাকুক। তার জন্য আত্মীয় স্বজন কে কি বললো, বন্ধু বান্ধব কে কি বললো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বাড়াবাড়ি যত, অধিক্ষেতা চূড়ান্ত। আচ্ছা তুমি চুপ করে বসে আছো কেন গো? তোমার তো একমাত্র বোন, কি করে বিয়ে হবে, কে কি করবে সেটা তুমি বলো, মুখ ফুটে কিছু বলো। হ্যাঁ দাদা, এই বাড়িতে আপনার সিদ্ধান্তই তো চূড়ান্ত, আপনি বলুন না। কি বলি বলো তো? তবে একটা কথাই মনে হচ্ছে যে ইরার কথাটাই ঠিক। হ্যাঁ দেখো ইরা, নিয়ম কানুন কি হবে না হবে সেসব তোমাদের ব্যাপার। কি করলে ভালো হবে না হবে তোমরাই বুঝবে। আগের বার তো ঘটাফটা করে সমস্ত করেছিলাম, তো লতুর মুখে হাসি দেখতে পাইনি। এবার আর যাই করো দেখো ও যেন খুশি হয়, ওর ভালো হোক এটাই আমি চাই। আমি সব বুঝি গো, ঠাকুরজিকে তুমি কতটা ভালোবাসো। ঠাকুরজি, তোমার বিয়ে এখানে? শুনেছি আমি। বৌঠান, তোমরা সবাই তো খুব ভালো করেই জানো যে এই ধরনের নিয়ম কানুন আচার আচরণ এগুলো আমি মানি না। ব্যাস, তাহলে তো মিটেই গেল। দিদি, আমি ভুলটা কি বলেছিলাম? ঠাকুরজি তো নিজেই কিছু মানে না। সাহেবের ইচ্ছে অনিচ্ছেটাই আমার কাছে সবচাইতে বড় ব্যাপার। আর আমি বিশ্বাস করি যে বিয়ে মানে আসলে দুটো মানুষের মনের মিল। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের বিয়েটা অনেক দিন আগেই হয়ে গেছে। ব্যাস, তত্ত্ব কথা শুরু হয়ে গেল। একটা সুযোগ পেলেই এখন যা করতে হবে সবটাই এই বাড়ির সামাজিক স্বীকৃতির কথা মাথায় রেখে করতে হবে। তোমরা যদি বলো তাহলে আমি মন্দিরে সবার সামনে সাহেবের হাতে সিঁদুর পরতে রাজি আছি। ব্যাস এইটুকুই, এর বেশি পারবো না। মাফ করো আমায়। ঠাকুরজি, বেশ, তুমি যা চাও, যেভাবে চাও সেটাই হবে। আমি তোমার দাদার সঙ্গে কথা বলবো। সামনে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর শুভ দিনে আমি তোমাদের 4 হাত এক করে দেবো। হ্যাঁ দিদি, এটাই ভালো হবে। দুটো কাজ একসঙ্গে মিটে যাবে। দিদি ভাই, শুনলে শুনলে শুনলে, সব ফাইনাল হয়ে গেছে। কি আনন্দ হচ্ছে। কিন্তু দিদি ভাই, পিমনির বিয়েতে আমি কি পরবো বলতো? হ্যাঁ, আমিও কি পরবো বলতো? সায়র, তুমি যাচ্ছ কোথায়? আমরা আজকে শপিং এ যাবো। আমি, রিমি, তুমি তিনজনে মিলে আজকে শপিং। আবার শুরু করলে তোমরা দুজনে? আজকে আচ্ছা ঠিক আছে যাবো, তবে একটা শর্তে। শর্ত? আবার কি? আবার এইটাই শর্ত যে পিমনিকেও আমাদের সাথে শপিং এ যেতে হবে। গ্রেট আইডিয়া। আচ্ছা তোদের কি সব মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছিস তো? এই পুচকে এদিকে। কি হয়েছে, কোনো কাজ নেই? না, এরকম করে না। এই বুড়ো বয়সে আমার বিয়ে এরকম মাথা। বুড়ি তুমি? কি বলছে? তুমি তো আমাদের ছাড় না। ওঠান। হ্যাঁ মিস্টার গুপ্তা, হ্যাঁ আপনার পাঠানো পেপারগুলো চেক করছি। হ্যাঁ আপনি ঘোষবাবুকে জানিয়ে দিন। উফ বাবা, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ধুর, আরে কি হলো? কফিটা এখনো পেলাম না কেন? কখন চেয়ে পাঠিয়েছি? একে তো এত মাথা যন্ত্রণা করছে। ধুর বাবা, এই বাড়িতে কোনো কিছু ঠিকঠাক সময় পাওয়া যায় না। উফ, এক কাপ কফি করতে এতক্ষণ সময় লাগে। কি হলোটা কি? কফিটা কি আজকে পাবো? এই নাও মীরা দিদি, তোমার কফি।
তুই? তাতে কি হয়েছে? তুমি যেমন পছন্দ করো আমি তেমন করেই বানিয়েছি। আসলে একটু দেরি হয়ে গেল, আমি শুনতে পাইনি। ভালো মার বিয়ে নিয়ে তো হইসই হচ্ছে, তো তাই আসলে। দেখছিস আমার মাথাটা যন্ত্রণা করছে, আর তুই তখন থেকে বক বক করে চলেছিস। ভাল লাগে না বাবা, দে তো কফিটা দে।